আমার নাম রুমি। বর্তমানে আমি এক ছেলের মা। এখন আলহামদুলিল্লাহ আমার জীবনটা অনেক সুন্দর, কিন্তু এতটা সুন্দর ছিল না। কেননা কালো জাদু নামক নিকৃষ্ট কাজ আমার জীবনটাকে এমন ভাবে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি অনেক কষ্টে ফিরে এসেছি। আমার যখন 17 বছর বয়স, তখন থেকেই আমার অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতো, কিন্তু প্রত্যেকবারই আমার বাবা মা বলেছে এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিব না। ওইদিকে আমার চাচি তার ছেলের জন্য যে আমাকে পছন্দ করে রেখেছে সেটা আবার আমরা জানতাম না। অনেকেই ভাবতে পারেন আমার চাচি হয়তো আমাকে তার ছেলের বউ হিসেবেই পেতে চায়, কিন্তু ব্যাপারটা সেরকম না। আমার চাচিও আমাকে একটুও পছন্দ করতো না। পছন্দ করতো আমার চাচাতো ভাই। সে আমাকে ছোট থেকেই পাগলের মতো ভালোবাসতো। আমি জানতাম না, তাই ছেলের জেদি হোক আর যাই হোক, এক পর্যায়ে সেও আমাকে মেনে নিতে বাধ্য হয়। তো একদিন হুট করে একটা ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আসে। ছেলেটা 7 বছর জাপানে ছিল এবং বিয়ের পর আমাকে ও জাপানে নিয়ে চলে যাবে। আমার বাবা মা রাজি হয়ে গেলেন। এরপর ঘটক আমার ছবি সেই ছেলের পরিবারকে দেখায়। সেই ছেলের পরিবারও আমার ছবি দেখে পছন্দ করে। এক পর্যায়ে তাদের সাথে কথা ঠিকঠাক হলো। তারা অমুক তারিখে আসবে আমাদের বাড়িতে এবং আমাকে আংটি পরিয়ে যাবে। তো যাই হোক, এই ব্যাপারটা আর কি চাচি জানতো না। আমার বাবা মা চাচ্ছিল একদম বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পর সবাইকে জানাবে। তো যাই হোক, তারা আসলো এবং আমাকে আংটি পরিয়ে গেল। ছেলেটাকে আমার খুবই পছন্দ হয়েছে, কেননা তার আচার আচরণ খুবই ভদ্র ছিল এবং ছেলেটা দেখতেও বেশ সুন্দর। তো যাই হোক, তারাও আমাকে বেশ পছন্দ করে। এরপর তাদের সাথে আমাদের কথাবার্তা হয় এবং বিয়ের তারিখ পরে সামনের মাসের 5 তারিখে, আর এখন 16 তারিখ চলছে। এরপর আস্তে আস্তে বিয়ের কার্ড ছাপানো, বিয়ের বাজার করা, সবকিছুই করছিলাম এবং আস্তে আস্তে সবাইকে জানানো হচ্ছিল আমার বিয়ের কথা। মূলত আমি আর আমার মা চাচির বাসায় গিয়েছিলাম বিয়ের কার্ড নিয়ে। বিয়ের কার্ড দেখে চাচি ভেবেছিলেন অন্য কারো বিয়ে হয়তো, কিন্তু যখন দেখলেন যে বিয়ের কার্ডে আমার নাম লেখা, তখন তিনি তো বসা থেকে দাঁড়িয়ে গেলেন। কি, রুমির বিয়ে? এটা তুমি কি করে পারলে ভাবি? রুমির বিয়ে তো সেই ছোট থেকে আমি সাজ্জাদের সাথে ঠিক করে রেখেছি। তখন আমার মা বলে, কি উল্টোপাল্টা কথা বলছো? সাজ্জাদের সাথে রুমির বিয়ে? এগুলো তো আমি কখনো ভাবিনি, আর তোমার সাথে কোনো কথাই বলিনি। কিন্তু তুমি না ভাবলে কি হবে? আমি তো ভেবে রেখেছি আমার ছেলের জন্য। ভেবে রাখো, আমার মেয়েকে নিয়ে অনেকেই ভাবে, কিন্তু মেয়েটা তো আমার, তাই আমার মেয়েকে আমি যেখানে ইচ্ছে সেখানে বিয়ে দিব। এরপর কার্ড নিয়ে আমরা চলে আসি। এতে আমার চাচি অনেক বেশি অপমানিত হয়েছিল, কিন্তু আমার মা ছোট থেকে স্ট্রেট কথা বলে, আর যেহেতু তিনি বড় যা, তাই চাচিকে অত একটা পাত্তা দিতেন না। আমার চাচি অনেক বেশি অপমানিত হয় এবং ঠিক করে যে যেভাবেই হোক আমার বিয়েটা ভেঙেই দিবে। অপরদিকে বাড়ি ফিরে সাজ্জাদ যখন জানতে পারলো যে আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করা হয়েছে, ও তখন অনেক বেশি পাগলামো করছিল। ছুরি দিয়ে হাত কাটারও চেষ্টা করেছিল। কি একটা অবস্থা! আমি ছোট থেকেই তাকে ভাইয়ের চোখে দেখি, আর সে আমাকে নিয়ে কি সব ভাবে। তো যাই হোক, চাচিকে ছাড়াই বিয়ের পুরো প্রোগ্রামটাই করা হয়। গায়ে হলুদের দিন চাচির ফোন থেকে আমাদের বাসায় ফোন আসে। আমার মাও সবকিছু ভুলে গিয়ে ফোন ধরে। চাচি তখন মাফ চেয়ে বলে, আমি তোমাদের বাড়িতে আসতে। আমার মাও ভাবলেন যে মেয়ের বিয়ে বলে কথা, মন খারাপ করা চলবে না, তাই সবার সাথে মিলমিশ করে থাকাটাই ভালো। কিন্তু আমার চাচি আম্মা ছিলেন অন্য স্বভাবের মহিলা। তিনি উপরে দেখাতেন এক রূপ এবং ভেতরে তার আরেক রূপ। বিয়ে বাড়িতে আসার পর থেকে চাচি আম্মা শুধু আমার কাছেই বসেছিল আর বারবার ঘুরে ঘুরে আমার দিকেই তাকাচ্ছিলেন। কিন্তু এরকমটা চাচি আম্মা কখনোই করেননি। হঠাৎ করে এরকম করছেন কেন? ভীষণ বিরক্তিকর লাগছে। আমিও মনে মনে ভাবলাম হয়তো সাব্বির ভাইয়ার বউ হিসেবে আমাকে দেখতে পারেনি, তাই আমাকে দেখছে। হলুদের দিন রাত্রিবেলা চাচি আম্মা বললেন সে আমাদের বাসায় থেকে যাবে। মাও আর কিছুই বললেন না। এরপর চাচি আম্মা বলতে লাগলেন সে আমার সাথে ঘুমাতে চায়। আমার কেমন যেন লাগছিল বিষয়গুলো। তারপরেও আমার মা বললেন ঠিক আছে। এরপর চাচি আম্মা এটা ওটা অনেক কিছুই বলতে শুরু করলেন। আমার ছেলের মধ্যে কি কমতে ছিল বলতো যে তুই এখানে বিয়ে করছিস? আমি তখন বেশ বিরক্ত বোধ করছিলাম এইসব কথায়। তারপরও আমি মুখে হাসি রেখে বললাম, চাচি, সাজ্জাদ ভাইয়াকে আমি নিজের ভাইয়ার চোখে দেখি। সাজ্জাদ ভাইয়াকে নিয়ে কখনো আমি ওইরকম কিছু ভাবিনি। আর দয়া করে তুমি এসব কথা বলা বন্ধ করো, নয়তো আমার বিয়ে ভেঙে যাবে। এরপর চাচি চুপ করে রইলেন। পরের দিন ছিল আমার বিয়ে। বিয়ের দিন সকালবেলা সাজ্জাদ ভাইয়া আমাদের বাড়িতে আসলেন। আমাকে দেখে আমার সামনেই কেঁদে ফেললেন। তারা মা ছেলে যে নাটকগুলো করছিল একদম বিরক্তিকর। আমার বিয়ে বর আসছে আর তারা এরকম নাটকগুলো করছে, ইচ্ছে করে করছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাকে গিয়ে বললাম, মা, তুমি এক্ষুনি চাচিকে বাড়িতে চলে যেতে বলো। তারা মা ছেলে মিলে কি নাটক শুরু করেছে, ইচ্ছে করে করছে যাতে আমার বিয়ে ভেঙে যায়। মা তখন চাচিকে ডেকে কিছু কথা বললেন। এরপর থেকে চাচি আর সাজ্জাদ ভাইয়া আমাকে কিছুই বলেনি, কিন্তু চাচি সেখানেই রয়ে গেল আর গেল না বাড়িতে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই বরযাত্রী এলো। আমি পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে বউরূপে
রূপে সেজে এলাম। সাজ্জাদ আমাকে দেখে বারবার কাঁদছে। ভাইয়া, তুমি বারবার এভাবে কাঁদছো কেন? দেখো, আমি তোমাকে ভাইয়া বলে কথা বলি, কখনো তোমাকে নিয়ে কোনো কিছুই ভাবিনি। অযথা তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল কেন করছো? তোকে কেন ব্ল্যাকমেল করতে যাব? আমি যে তোকে কতটা ভালোবাসি সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো বুঝতে পারছিস না। কিন্তু একদিন ঠিকই বুঝবি, যখন আমি মরে যাব। ওফ ভাইয়া, এগুলো কেমন ধরনের কথাবার্তা? এমন তো না যে তোমার সাথে আমার প্রেম ছিল। তোমাকে আমি কখনো ওই চোখে দেখিনি। বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না। এরপর কাজী সাহেব চলে এলেন। আমাকে নিয়ে যাওয়া হলো বরের কাছে। বিসমিল্লাহ বলে সাইন করে ফেললাম। মোনাজাত ধরা হলো। আটকে গেলাম তার সাথে বিবাহ বন্ধনে। আমার স্বামী, তার নাম রায়হান। যখন আমি সাইন করেছি ঠিক তখনই সাজ্জাদ ভাইয়া বের হয়ে যায়। আর একবারও আসেনি, তাকে দেখিও নি। যাই হোক, তা নিয়ে আমার অত একটা মাথা ব্যথা নেই। বিদায়ের সময় আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। তখন আমার চাচি আম্মা আমার কাছে এসে কানে কানে বলল, কাজটা তুই মোটেও ঠিক করিসনি। আমার ছেলেটার মন ভেঙে দিয়েছিস। তোকে আমি ছেড়ে দিব না, এটা মাথায় রাখিস। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। কে কাকে ছেড়ে দিবে? চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। বর, শ্বশুর, শাশুড়ি সবাই আমাকে ভীষণ আদর করতো। শ্বশুর বাড়িতে সবাই আমাকে ভীষণ আদর করতো। আমার স্বামী আমাকে চোখে হারাতো। দেখতে দেখতে কেটে গেল বিয়ের 7 দিন। তখন সন্ধ্যা 6:30 বাজে। আমার শাশুড়ি মা আমাকে বলল ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে। কাপড়গুলো তোলার সময় বারবার মনে হচ্ছিল কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। যখনই আমি পেছনে ঘুরে তাকিয়েছি তখনই আমি কাউকেই দেখতে পাইনি। তো যাই হোক, আমি সবগুলো কাপড় তুলে যখন সিঁড়ি দিয়ে নিচে নামবো ঠিক তখনও আমার বারবার মনে হচ্ছিল আমার পেছন থেকে কেউ নামছে। পেছনে ঘুরে যখন তাকিয়েছি তখন কাউকেই দেখতে পাইনি। জায়গাটা বেশ অন্ধকার। শরীরটা কেমন যেন ভার ভার লাগছে, বেশ ভয়ও করছে। অথচ এর আগেও আমি ছাদে গিয়েছিলাম, কিন্তু কখনোই এরকমটা হয়নি। আমি এক পর্যায়ে দৌড়ে দৌড়ে নিচে নামলাম। শেষের সিঁড়ির 3 সিঁড়ির ওপরে আমি আবারও দৌড়ে নামার সময় পেছনে তাকাতেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই, কিন্তু অত একটা ব্যথা পাইনি। আমার শাশুড়ি মা দৌড়ে এলেন। কি হয়েছে বৌমা, তুমি ঠিক আছো তো? এরপর আমাকে ধরে উঠালেন। ঠিক আছো তুমি? জি আম্মা, ঠিক আছি আমি। যাই হোক, এরপর থেকে শরীরটা আস্তে আস্তে কেমন যেন খারাপ হয়ে যেতে লাগলো। বারবার মনে হতো একটা কালো ছায়া আমার পিছু করছে, সারাক্ষণ আমাকে দেখছে। সুযোগ পেলেই সে আমাকে মেরে ফেলবে। বারবার ভয়ে চমকে উঠি। আমার স্বামী কাছে আসলেও তাকে দেখে ভয় পাই। আমার শাশুড়িকেও দেখে ভয় পাই। এই বাড়ির সবাইকে দেখে ভয় লাগে। মনে হয় তারা সুযোগ পেলেই আমাকে মেরে ফেলবে। এমনি দেখতে দেখতে কেটে গেল 2 মাস। এই 2 মাসে আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এক পর্যায়ে আমার স্বামী বাধ্য হয়ে বিষয়টা আমার মাকে জানায়। তখন আমার মা আর বাবা দৌড়ে গেলেন আমার শ্বশুর বাড়িতে। সত্যি কথা বলতে আমি আমার বাবা মাকে দেখেও ভয় পাচ্ছিলাম। কেন যে এত ভয় পাচ্ছিলাম আমি নিজেও জানি না। সবাই আস্তে আস্তে বলা বলি শুরু করলো যে আমার মাথার অবস্থা ঠিক নেই, মানে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। পাগলরা যেমন সবাইকে দেখলে ভয় পায়, আতঙ্কে ওঠে, ঠিক ওই রকম। এক পর্যায়ে আমার বাবা মা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। বাবার বাড়িতে আমার অনেক চিকিৎসা করা হয়, কিন্তু কোনোভাবেই আমার ভয় কাটছিল না। রাত্রিবেলা আমি লাইট অফ করে ঘুমাতেই পারতাম না। সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখতাম। অন্ধকার হলেই সেই ছায়াটা আমার গলা চেপে ধরে। মায়ের বাড়ি আসার 2 দিন পর থেকেই আমার প্রচন্ড বমি শুরু হয়ে যায়। এরপর আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানালো আমি প্রেগনেন্ট। এই কথা শোনার পর তো আমার স্বামী, শ্বশুর বাড়ির সবাই ভীষণ খুশি। তারা ধরেই নিল আমি প্রেগনেন্ট, তাই এরকমটা হয়েছে আমার সাথে। আর প্রেগনেন্সিতে এমনিতেও একটু মন মেজাজ খারাপ থাকে, অস্বাভাবিক আচরণ করে। এই খুশির খবর শোনার পর আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি এক মুহূর্ত আমাকে বাপের বাড়িতে রাখতে চাইলো না। তারা বলল আমাদের বৌমাকে আমরাই দেখব। বিশেষ করে আমার স্বামী অনেক বেশি জোর করছিল আমার মাকে। তো এক পর্যায়ে আমার মা বাবাও স্বস্তির নিঃশ্বাস নেয় এবং আমি আবারও চলে আসি আমার শ্বশুর বাড়িতে। এরপর আমার শাশুড়ি মা আমার খুব কেয়ার করতো। আমার পায়ে তেল মালিশ পর্যন্ত করে দিত। আর আমার স্বামীও আমার খুব কেয়ার করতো, যাতে আমার কোনো প্রকার অসুবিধা না হয়। কিন্তু এতেও আমার শরীর ভালো হচ্ছিল না। দিন দিন আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। সবাই আমাকে এত কেয়ার করছে, এত ভালোবাসছে, তারপরেও আমি সবাইকে দেখলেই ভয় পেতাম। সামান্য একটা পিঁপড়াকে দেখলেও ভয় পেতাম। তো এমনি দেখতে দেখতে এক পর্যায়ে আমার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই কিছুটা আমার উপর বিরক্ত হয়ে যেতে লাগলো। আমার শাশুড়ি মা তো বলেই ফেললো আমিও তো প্রেগনেন্ট হয়েছিলাম, কিন্তু তোমার মতো এরকম করিনি। আর আমি অনেক প্রেগনেন্ট মহিলাদেরকেও দেখেছি, তারাও এরকমটা করে না তোমার মতো। তো যাই হোক, এক পর্যায়ে আমার স্বামী আমাকে বাপের বাড়িতে রেখে আসতে বাধ্য হয়। তখন আমার প্রেগনেন্সির 3 মাস চলছে। বাবার বাড়িতে আসার পরও সেম অবস্থা আমার। আমার মা বাবাও বেশ বিরক্ত হয়ে যেতে লাগলো আমার উপর। তারা বলল সুখের সংসার ছেড়ে এরকম
নাটক কেন করছিস? আর মানুষ কি প্রেগনেন্ট হয় না? তারা তো এরকম করে না। তুই কেন কথায় কথায় এভাবে ভয় পেয়ে যাচ্ছিস? আমার অবস্থা এমন ছিল যে সারা দিন ভয়ে কাঁপতাম আর হাত জোর করে কান্না করতাম। আমার চাচি আম্মা কিভাবে যেন জানতে পারে আমি বাপের বাড়িতে এসেছি, তাই সেও আমার বাপের বাড়িতে চলে আসে। আমি আমার চাচি আম্মাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আমি দূর থেকে দেখছিলাম সেই কালো ছায়াটা চাচি আম্মার কাছে বসে আছে। আমার চাচি আম্মা আমাকে ভয় পেতে দেখে বারবার হাসছেন। বিষয়টা খেয়াল করলেন আমার মা। চাচিকে হাসতে দেখে আমি আবার ভয়ে মরে যাচ্ছিলাম। আমার মা চাচিকে ধমক দিয়ে বললেন, কি ব্যাপার রোকসানা, তুমি কেন হাসছো? তখন আমার চাচি বেশ কিছুটা ঘাবড়ে যায় আর বলে, কি যে বলো না, আমি কেন হাসবো? আমাদের প্রতিবেশী এক আন্টি আমাদের বাড়িতে প্রায় আসা যাওয়া করতেন। তিনি আমার মায়ের ভালো বান্ধবী ছিলেন। আমাকে এভাবে ভয় পেয়ে দেখে আন্টি বলল, কি হয়েছে রুমির? ও এভাবে ভয় পাচ্ছে কেন? এরপর মা সব বলল যে আমি অনেক ভয় পাই এবং অনেক ডাক্তার দেখানো হয়েছে, তারপর কোনো কাজ হয়নি। আমার সেই আন্টি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো, এরপর বলল, না না, এটা তো প্রেগনেন্সির কারণে না। হ্যাঁ, প্রেগনেন্সির সময় মন মানসিকতা একটু অন্যরকম থাকে, তাই বলে সবসময় এরকম ভয় পেয়ে থাকবে এটা তো অন্য ব্যাপার দেখাচ্ছে। তখন আমার চাচি বলল, কি যে উল্টাপাল্টা কথা বলেন না, প্রেগনেন্সির সময় একটু এরকমটা হয়, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। তখন সেই আন্টি চাচির কোনো কথায় পাত্তা না দিয়ে আমার মাকে বলল, ভাবি ওকে একটা ভালো হুজুর দেখান, হয়তো কোনো কিছু দেখে ভয় পাচ্ছে। তখন আমার চাচি কিছুটা ঘামতে থাকে আর বলে, কি উল্টোপাল্টা কথা বলছেন? কি সব হুজুর দেখাবে? আর হুজুর দেখানোর কি আছে? আমরা ওইসব বিশ্বাস করি না। আমার মা তখন বলল, তাতে কি হয়েছে? ওকে তো ডাক্তার কম দেখায়নি, তারপরেও ও ঠিক হচ্ছে না, এবার নয়তো একটা হুজুরকেই দেখাই। আমার চাচি বলল, ভাবি তুমি ওই মহিলার কথা এসে গেলে। আমি বলছি তো, রুমির প্রেগনেন্সির কারণে এরকমটা হচ্ছে। ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও, তাহলে ঠিক হয়ে যাবে। তখন আমার মা বলে, আমার মেয়ের ব্যাপার আমি দেখবো, তুমি এত কথা বলতে আসবে না, আমি আমার মেয়েকে হুজুর দেখাবো। এক পর্যায়ে আমার চাচি বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই রাতেই বাবা এক হুজুরকে বাড়িতে নিয়ে আসলেন। তিনি আমাদের মসজিদের ইমাম সাহেব। বাড়িতে হুজুর আসার পর আমার আর ভয় করছিল না। আমাকে কিছুটা স্বাভাবিক দেখে আমার বাবা মার স্বস্তি ফিরে। এরপর হুজুর আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে চোখ বন্ধ করে কি যেন একটা বিড়বিড় করে পড়তে থাকে। কিছুক্ষণ পর সে বলে, এই মেয়ের উপর কালো জাদু করা হয়েছে, একটাই কারণ, মেয়েটার জীবন ধ্বংস। হুজুরের মুখে এই কথা শুনে আমার বাবা মা রীতিমতো অবাক। কি বলে হুজুর এইসব? কালো জাদু? এই সমস্ত কথাতে আমার বাবা মা কখনোই বিশ্বাস করেনি। আমার বাবা মা জানে যে জিন আছে, জিন মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু জিন দ্বারা যে কেউ কাউকে ক্ষতি করাতে পারে সেটা জানতো না। আমার মা বাবা বলল, এই কাজটা কে করেছে? তখন সে হুজুর বললেন, আপনাদের বাড়িতে আসা যাওয়া করে এমন একজন। আমি হুজুরের কথা শুনে আগে থেকেই কিছুটা ধারণা করেছিলাম যে এটা চাচির কাজ। গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে আসা, রাতে আমার সাথে থাকা, এমনকি বিদায়ের সময় আমাকে বলা সেই কথা, সে আমার সবচাইতে বড় ক্ষতি করবে। আর প্রেগনেন্সির সময়ও কারো এত ভয় পাওয়ার কথা না। আমি হুজুরকে সবকিছু খুলে বললাম যে একটা কালো ছায়া দেখতে পাই, সে ছায়াটা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। লোকজনদের সামনেও আমি সেই ছায়াটাকে দেখতে পেতাম, যার কারণে আমি সব সময় ভয় পেতাম। এখন তাহলে বুঝতে পেরেছি, সে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে না পেরে আমার জীবনটাকে এভাবে ধ্বংস করার জন্য উঠে নেমে পড়েছে। একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে? তো যাই হোক, হুজুর আমার শরীর বন্ধ করে দিলেন এবং আমাকে একটি তাবিজ দিয়ে গেলেন। বলেছে সেই তাবিজটা সবসময় আমার হাতে বেঁধে রাখতে। পানি পড়া দিয়ে গেলেন। ভরা সন্ধ্যার দিকে মাকে বললেন পুরো ঘরে সেই পানি ছিটিয়ে দিতে। আমার মা তখন বলল, সে যদি আবারও আমাদের উপর কালো জাদু করে? তখন হুজুর বলল, আপনার মেয়ের শরীর বন্ধ করা আছে, তাই ভুল ক্রমে যদি কোনো কালো জাদু করে জিন পাঠায়, সেই জিন তো কিছুই করতে পারবে না, উল্টো যে কালো জাদু করেছে তারই ক্ষতি করবে। এই বলে হুজুর তার হাদিয়া নিয়ে চলে গেল। এরপর থেকে হুজুরের কথা মতো মা প্রত্যেক দিন সন্ধ্যায় পানি ছিটিয়ে দিতেন এবং আমিও আস্তে আস্তে কিছুটা সুস্থ হয়ে যাই। আমার স্বামীকে কল করি এবং তার কাছে মাফ চাই। আমার স্বামী ঠিক করেছিল আমি যদি সুস্থ না হই, এরকমটাই করি, তাহলে সে জাপানে চলে যাবে আর ফেরত আসবে না। এইসব কথা শুনে আমি খুব কান্নাকাটি করি আর বলি আমাকে মাফ করে দাও। এমনকি আমি আমার শ্বশুর শাশুড়ির কাছেও মাফ চাই। এরপর তারা আমাকে দেখতে আসে। আমার বাবা মা বলছিল যে বাচ্চাটা আমাদের বাড়িতেই হবে, তারাও রাজি হয়েছে। হঠাৎ একদিন জানতে পারি আমার চাচি স্ট্রোক করেছে। আমরা আর কেউই যায়নি তাকে দেখতে, আর বুঝতেও পারছিলাম যে সে হয়তো আমার উপর আবারও কালো জাদু করেছিল, কিন্তু আমার শরীর বন্ধ থাকার কারণে সেই কালো জাদুর প্রভাব তার নিজের উপরেই পড়েছিল। তার বিচার করবে আল্লাহ। এমনিই সময় কাটছিল। আমি প্রত্যেক দিন আমার স্বামীর সাথে কথা বলতাম, সেও প্রত্যেক দিন আমাকে দেখতে আসতো। আমার যেটা যেটা খেতে ইচ্ছে করতো সবকিছু নিয়ে আসতো আমার জন্য। আমার শ্বশুর শাশুড়িও আমাকে ফোন দিয়ে সব সময় আমার খবর নিত। এমনি দেখতে দেখতে সেই সুখের সময়টা চলেই আসে। আমাদের ঘর আলো জুড়ে আমার এক ছেলে হয়, তার নাম রাখা হয় রাহাম। স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সুখের পরিবার। অবশ্য এই সুখটা আগে ছিল না। যদি না সেই আন্টির কথা মতো আমরা হুজুরকে ডেকে না আনতাম, তাহলে আস্তে আস্তে হয়তো আমি আরো
আরো অবনতির দিকে যেতে থাকতাম। আমার এই বাচ্চাটা পৃথিবীতে আসতো কিনা তাও সন্দেহ ছিল। তাই আমি সেই আন্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে আমার জীবনে এত বড় একটা সমাধান দিয়েছে। অপরদিকে আমার চাচি, সেই নিকৃষ্ট মহিলাটা বর্তমানে প্যারালাইজড হয়ে পড়ে আছে বিছানায়। সে তার কর্মের ফল ভোগ করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং এই গল্পটি এখানেই শেষ। আল্লাহ হাফিজ।